11 আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা শিখব স্টেয়ার স্টেপ ডায়াগোনাল বা কোনাকুনি সিঁড়ির ধাপ। এই ধাপটা এই ভাগটা কেন করা হয়েছে তার কারণ হচ্ছে পর্যায় সারণীতে ধাতু আর অধাতুর মধ্যে কোনো সুস্পষ্ট ভাগ নেই। তো সেই কারণে আমরা একটা ভাগ দেখার চেষ্টা করব যে কোন বরাবর ধাতু এবং কোন বরাবর অধাতু। তার জন্য প্রথমে আমরা একটা ছক কাটবো। এই ছক কাটলাম। তো এই বরাবর আমাদের যাবে পর্যায়, পর্যায়ে এখানে নাম লিখলাম আর এটা হচ্ছে শ্রেণী। শ্রেণীগুলো কি কি? 1A 2A 3A 4A 5A 6A 7A এই আমাদের শ্রেণী। আর এই বরাবর আমরা 3 4 5 6 এই পর্যায়গুলো দেখব। এখানে একটা কোনাকুনি ধাপ আছে, যেই ধাপ থেকে আমরা বুঝতে পারি যে ধাতু এবং অধাতুর ভাগ। 3 তে আছে অ্যালুমিনিয়াম, তারপরে জার্মেনিয়াম, এসবি, অ্যান্টিমনি, পোলোনিয়াম। তো এই অ্যালুমিনিয়ামের ওপর থেকে এইভাবে সিঁড়ির মতন করে যে কোনাকুনি ভাগ একটা দেখতে পাচ্ছি, এই বরাবর পর্যায় সারণীতে ধাতু এবং অধাতুর একটা ভাগ করা যেতে পারে। এর বাম দিকে যারা আছে তারা ধাতু, এই লাইনের ডান দিকে যারা আছে তারা হচ্ছে অধাতু, এবং এই লাইন বরাবর অর্থাৎ এই যে একটা কোনাকুনি সিঁড়ির মতন ধাপ আমরা টেনেছি, এই লাইনের ঠিক বরাবর যারা আছে তারা ধাতু কল্প। তাহলে পর্যায় সারণীতে কিন্তু সেইভাবে ধাতু অধাতু ভাগটা নেই। আর এটা কোনটা থেকে শুরু হচ্ছে? এটা 3 নম্বর 4 নম্বর 5 6 নম্বর পর্যায় থেকে আমরা দেখতে পাচ্ছি। আর এটা যেটা আমরা বলবো সেই টপিকটার নাম কোনাকুনি সিঁড়ি ধাপ। এই একটা সম্পর্ক, এটা কি যদি ইংরেজিতে বলি তাহলে স্টেয়ার স্টেপ ডায়াগোনাল। স্টেয়ার স্টেপ ডায়াগোনাল, যেভাবে আমরা কর্ণ সম্পর্ক শিখেছিলাম সেই ধরনের এটা একটা সম্পর্ক। এবার আমরা দেখব পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলোর অবস্থান। যখন মেন্ডেলিফের পর্যায় সারণী আবিষ্কার হয়েছে তখন নিষ্ক্রিয় মৌলগুলো সম্পর্কে মেন্ডেলিফের জানা ছিল না, তার জন্য পর্যায় সারণীতে এই মৌলগুলোর কোনো স্থানও ছিল না। এরপর পর্যায় সারণী যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো? প্রথমে কে আছে? হাইড্রোজেন, তারপরে হিলিয়াম তো জানা ছিল না। পরের পর্যায়ে এটা কি হচ্ছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, ফ্লুরিন, এরপরে কে আসছে? লিথিয়ামের পরে সোডিয়াম। এবার এই যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা 7A বা 17 নম্বর শ্রেণী, আর এই শ্রেণীটা হচ্ছে 1A বা 1 নম্বর শ্রেণী। এর ফলে কি দেখতে পাচ্ছি আমরা? এই ফ্লুরিন মৌলটা তীব্র তড়িৎ ঋণাত্মক, এবং তারপরে ঠিক পাচ্ছি সোডিয়াম, সেটা হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক। তার ফলে পর্যায় সারণীতে এই অবস্থানটা অনেকে মেনে নিতে পারেননি যে তীব্র তড়িৎ ঋণাত্মকের পরে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল আছে। পরবর্তীকালে এই কারণে টমসন বলেছিলেন যে যদি এখানে এমন একটা শ্রেণী থাকে যেই শ্রেণীর মৌলগুলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হবে, তাদের যোজ্যতা শূন্য হবে। তো পরবর্তীকালে যখন হিলিয়াম আর আর্গন আবিষ্কার হলো, তাদেরকে এই ফ্লুরিন আর সোডিয়ামের মাঝখানে অর্থাৎ তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন মৌল এবং তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতুর মাঝখানে ব্রিজের মতন করে এখানে শূন্য শ্রেণী অবস্থানটা থাকলো, এবং এরা বাস্তবিকই রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তাহলে এই অবস্থানটা মেনে নিতে পরবর্তীকালে কারো আর অসুবিধা হলো না,
এবার আমরা একসাথে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখলে ভালো হতো, কিন্তু আমার বোর্ডটা ছোট, তোমরা ভিডিও পজ করে করে ইলেকট্রন বিন্যাস লিখে নেবে। যদিও এতদিনে তোমাদের সমস্ত ইলেকট্রন বিন্যাস কিন্তু অলরেডি মুখস্থই হয়ে গেছে। তাহলে কে কে আছে? হ্যালোজেন। হ্যালোজেনরা কোথায় আছে? হ্যালোজেনরা আছে, হ্যালোজেনস রয়েছে 7A বা 17 নম্বর শ্রেণীতে। এবার এদের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখব। ফ্লুরিন 9টা ইলেকট্রন, কিভাবে থাকে? 2 7। তারপরের মৌল ক্লোরিন 17টা ইলেকট্রন, কি হবে ইলেকট্রন বিন্যাস? 2 8 7। তারপরে আছে ব্রোমিন 35, এই হয়ে যাবে 2 8 18 7। তারপরে আছে আয়োডিন, আয়োডিন 53, আয়োডিনের ইলেকট্রন বিন্যাস 2 8 18 আবার 18 তারপর 7। এই হয়ে গেল হ্যালোজেনস। তীব্র তড়িৎ ঋণাত্মক, একটা করে ইলেকট্রন পেলেই এরা নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করে। তো তার ফলে আমরা এবার নিষ্ক্রিয় গ্যাসগুলো দেখে নেব। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ঠিক পরেই যারা আছে, ফ্লুরিনের ঠিক পরে আছে নিয়ন। এই পাশে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। ফ্লুরিনের ঠিক পরে আছে নিয়ন, ক্লোরিনের ঠিক পরে আছে আর্গন, ব্রোমিনের পরে আছে ক্রিপ্টন, আয়োডিনের পরে আছে জেনন, তারপরে রেডন আরেকটা রয়েছে। এবার এদের ইলেকট্রন বিন্যাস কি হয়ে যাবে? একটা করে ইলেকট্রন যোগ করলেই আমরা দেখতে পাবো এদের ইলেকট্রন বিন্যাস। তাহলে এটা হয়ে গেল 2 8, এটা হয়ে গেল 2 8 8, এটা 2 8 18 8, এটা 2 8 18 18 8। পরমাণু ক্রমাঙ্ক এদের একটা করে বেড়ে যাবে, তাহলে নিয়ন 10, আর্গন 18, ক্রিপ্টন 36, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এটা 54। এই হয়ে গেল। এরপর ক্ষার ধাতুগুলো রয়েছে। নিয়নের ঠিক পরে যে ক্ষার ধাতুটা আছে সেটা হচ্ছে, ক্লোরিনকে এবার মুছে দেব, এখানে আমরা এবার ক্ষার ধাতুটাকে লিখে দেব। নিয়নের ঠিক পরে যে ক্ষার ধাতু আছে সেটা হচ্ছে সোডিয়াম 11, আর্গনের ঠিক পরে যে ক্ষার ধাতু আছে পটাশিয়াম 19, পটাশিয়াম। তারপর ক্রিপ্টনের পরে আছে রুবিডিয়াম 37, আর জেননের ঠিক পরে আছে সিজিয়াম 55। ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এবার দেখতে পাবো আমরা এখানে একটা করে ইলেকট্রন বেড়ে যাবে, 1 1 1। এই হয়ে গেল। তাহলে ইলেকট্রন বিন্যাস আবিষ্কারের পরেও এই যে নিষ্ক্রিয় মৌলের অবস্থান সেটা গ্রহণযোগ্যতা পেল সবার কাছে, কারণ ইলেকট্রন বিন্যাস আমরা দেখে নিলাম যে 17 18 এবং 1 নম্বর শ্রেণীর মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস কেমন। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে মৌলদের, মৌল সমূহের ধর্মের পর্যাবৃত্ততা। ধর্মের পর্যাবৃত্ততা যেটাকে আমরা বলছি পিরিয়ডিসিটি। কাকে বলছি? তাহলে কিছু কিছু ধর্ম আছে যেগুলো আমরা এবার আলোচনা করব। সেই ধর্মগুলোর একটা পর্যায় বরাবর ডান দিক থেকে বাঁ দিকে তাদের একটা ক্রম থাকে, হয় বাড়ে বা ক্রম কমে। শ্রেণী বরাবর প্রায় একই রকম থাকে, ওপর থেকে নিচে বাড়ে, এইটাকে আমরা ক্রম বলছি। কিছু কিছু ধর্ম আছে যাদের ক্ষেত্রে এই ক্রমটা দেখতে পাওয়া যাচ্ছে, আর একটা নির্দিষ্ট ব্যবধানে এই ধর্মগুলোর পুনরাবৃত্তি হচ্ছে, তো এটাকে বলা হচ্ছে পর্যাবৃত্তি। এই যে একটা নির্দিষ্ট গ্যাপে মৌলগুলোর ধর্মের পুনরাবৃত্তি হচ্ছে এটাকে বলা হচ্ছে পর্যাবৃত্তি। তো যে যে ধর্মগুলোকে আমরা শিখবো সেটা হচ্ছে নাম্বার 1 পরমাণুর আকার। পরমাণুর আকার বা ব্যাসার্ধ, এই হয়ে গেল। নাম্বার 2 এদের শিখবো আমরা, খুব ইম্পর্টেন্ট যেগুলো সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি,
ইলেকট্রোনেগেটিভিটি, একে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। তারপরে 3 ইলেকট্রন গ্রহণ এনথালপি, ইলেকট্রন গ্রহণ এনথালপি, ইলেকট্রন গ্রহণ এনথালপি। নাম্বার 4 আমরা শিখবো আয়নীভবন বিভব। আমরা যখন শিখবো এই ক্রমটা পাল্টাতেও পারে, আয়নীভবন বিভব। তারপর এই সমস্ত মৌলগুলোর যে হাইড্রাইড আছে সেই হাইড্রাইড, এদের যোজ্যতা, জারণ ধর্ম, বিজারণ ধর্ম। তাহলে জারণ ধর্ম বা বিজারণ ধর্ম। এবার আমরা আলোচনা করব পরমাণুর ব্যাসার্ধ, ব্যাসার্ধ বা একে আমরা বলবো অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াসের সংজ্ঞা আমরা কি বলবো? সংজ্ঞা আমরা বলবো যে কোনো পরমাণুর কেন্দ্র থেকে তার ইলেকট্রন অবস্থানকারী সর্ববহিস্থ কক্ষের যে দূরত্ব সেটাই হয়ে যাবে তার ব্যাসার্ধ। অর্থাৎ এরকম যদি আমরা একটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে, একটাই প্রোটন আছে কেন্দ্র, এই কেন্দ্র একটাই প্রোটন, একে ঘিরে একটাই ইলেকট্রন, তাহলে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ কি হয়ে যাবে? এই কেন্দ্র থেকে এই লাস্ট কক্ষপথ অবধি যেটাতে ইলেকট্রন আছে সেই দূরত্বটাকে আমরা বলবো এর ব্যাসার্ধ। যেমন এখানে আরো কক্ষপথ আছে কিন্তু এতে কোনো ইলেকট্রন নেই স্থিত অবস্থায় বা গ্রাউন্ড স্টেটে, তাহলে এটা কিন্তু আমরা ব্যাসার্ধ বলবো না। তাহলে ব্যাসার্ধ সংজ্ঞা হয়ে গেল কেন্দ্র থেকে ইলেকট্রন অবস্থানকারী সর্ববহিস্থ কক্ষের যে দূরত্ব। এবার পরমাণুর প্রকৃত রেডিয়াস মাপার কিছু অসুবিধা আছে, সেই জন্য যে সমস্ত রেডিয়াস গুলো মাপা হয় সেটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। আর কি দেখতে পাচ্ছি আমরা? আরেকটা ব্যাসার্ধ মাপা যায়, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস এর ব্যাসার্ধ। আরেকটা মাপা যায় সেটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। এবার আমরা প্রথমে দেখব যেটা, সেটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধর ক্ষেত্রে যখন দুটো পরমাণু, একই রকম পরমাণু যদি যুক্ত হয় তাহলে কি হয়ে যাবে? একই রকম পরমাণুর ক্ষেত্রে, যেমন এটা একটা পরমাণু, এটা আরেকটা পরমাণু, একই রকম দুটো পরমাণু আমরা নিলাম, এদের কেন্দ্রের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বের অর্ধেক হয়ে যাবে সমযোজী ব্যাসার্ধ। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা যায় এই দূরত্বটা 0.74 আংস্ট্রম। এটা হচ্ছে এই আর, এটাকে একই ধরনের পরমাণু দিয়ে একই তৈরি যে অণু তাকে বলা হচ্ছে হোমো অ্যাটমিক। এক্ষেত্রে কি হয়ে যাবে? এক্ষেত্রে এটাকে আমরা আর এ বলবো। তাহলে একে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা এর ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে 2 দিয়ে আমি ভাগ করলে কত পাবো? 0.37 আংস্ট্রম। হেটেরো অ্যাটমিক যদি পরমাণুটা হয়, যেমন HCl টাইপের পরমাণু, সেক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়ে যাবে? পারমাণবিক ব্যাসার্ধ হয়ে যাবে কেন্দ্র দুটোর মধ্যে যে আর এর ব্যাসার্ধ এবং আর বি এর ব্যাসার্ধের যোগফল, সেটাই হয়ে যাবে তাহলে তার সমযোজী ব্যাসার্ধ হেটেরো অ্যাটমিক সিস্টেমের ক্ষেত্রে। তাহলে এই হলো দুজনের কেন্দ্র। যদি এটা HCl টাইপ হয়, দুটো আলাদা পরমাণুর মধ্যে সমযোজী ব্যাসার্ধ, এটা A এটা B, এদের যে ব্যাসার্ধ হবে আর এ বি। কিভাবে মাপবো আমরা? আর এ প্লাস আর বি, আর এ প্লাস আর বি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর এ, এটা আর এ, এইটুকুটা হচ্ছে আর এ,
এবং এইটুকুটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি হয়ে যাবে, সেটা হবে আর বি। এবার HCl এর ক্ষেত্রে আমরা একটু আগেই দেখলাম যেটা, যে হাইড্রোজেনের কত, অর্থাৎ আর এর যেটা দেখলাম সেটা 0.37 অ্যাংস্ট্রম, আর আর এবি পরীক্ষা করে দেখা গেছে কত 1.36 অ্যাংস্ট্রম। আর এবি আমরা যেটা পেয়েছি 1.36 অ্যাংস্ট্রম HCl এর ক্ষেত্রে। তাহলে RCl কত হবে, RCl হয়ে যাবে 1.36 মাইনাস 0.37, এটা করলে আমরা পেয়ে যাব 0.99 অ্যাংস্ট্রম। এই হলো সমযোজী ব্যাসার্ধ হেটেরোঅ্যাটমিক আর হোমোঅ্যাটমিক এর ক্ষেত্রে। তাহলে এবার আমরা যেটা জানবো ইউনিট গুলো, 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻⁻8 সেন্টিমিটার, বা এটা ইকুয়াল টু আমরা বলতে পারবো 1 অ্যাংস্ট্রম সমান সমান 100 পিকোমিটার। 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻8 সেন্টিমিটার, 1 অ্যাংস্ট্রম সমান 100 পিকোমিটার, আর 1 পিকোমিটার সমান সমান 10⁻⁻10 সেন্টিমিটার। এবার আমরা দেখব ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়ালসের ব্যাসার্ধ আমরা পরিমাপ করব দুটো বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে, অবশ্যই তারা কঠিন অবস্থায় আছে। তাহলে ভ্যান ডার ওয়ালসের ব্যাসার্ধ কি হবে, দুটো বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে তাদের প্রতিবেশী পরমাণুর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের হাফ হয়ে যাবে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। যদি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে তাহলে কি হয়ে যাবে, প্রতিবেশী দুটো অণুর ক্ষেত্রে আমরা কি করব, প্রতিবেশী অণু তাদের মধ্যে যে দুটো নিউক্লিয়াস কাছাকাছি আছে তাদের মধ্যে যে দূরত্ব, সেটাই হয়ে যাবে ভ্যান ডার ওয়ালসের ব্যাসার্ধ। যেমন এগুলো যদি ক্লোরিন হয় তাহলে এই দূরত্বটা দেখা গেছে কত, এই দূরত্বটাকে আমরা আর এরকম কি বলতে পারি, এই দূরত্বটা দেখা গেছে 360 পিকোমিটার। তাহলে হাফ করলে বা কত 3.6 অ্যাংস্ট্রম। এবার তাহলে আর Cl কত হয়ে যাবে, Cl2 হয়ে যাবে 180 পিকোমিটার বা 1.8 পিকোমিটার। এখানে কিছু বিষয় আমাদের মনে রাখার আছে, সেটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধের তুলনায় ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ সবসময় বড় হয়। তাহলে সমযোজী ব্যাসার্ধ মানে আর কোভ্যালেন্ট এটা ছোট হবে ভ্যান ডার ওয়ালসের তুলনায়, আর ভ্যান ডার ওয়ালস রেডিয়াস ছোট হবে। এটা 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2, নিষ্ক্রিয় গ্যাসগুলো তো কোনো যৌগ গঠন করে না, তাহলে সমযোজী যৌগ গঠন করে না, তার মানে নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে কোভ্যালেন্ট কিন্তু পাওয়া যাবে না, অর্থাৎ সমযোজী ব্যাসার্ধ পাওয়া যায় না। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে আমরা যেটা মাপি সেটা তাহলে কি, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ আমরা মাপতে পারি। আরেকটা বিষয়, জেনন আর ক্রিপ্টন এরা যৌগ গঠন করে, ফ্লুরাইডের সাথে এবং অক্সিজেনের সাথে যৌগ গঠন করে। তাই এক্ষেত্রে আমরা দু রকমের ব্যাসার্ধই পাই, সমযোজী ব্যাসার্ধও পাবো আর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধও পাবো। তাহলে ভ্যান ডার ওয়ালসের ব্যাসার্ধও পাওয়া যাবে এবং সমযোজী ব্যাসার্ধও পাওয়া যাবে মাত্র দুটো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে, জেনন আর ক্রিপ্টন। এরা যেহেতু ফ্লুরাইড এবং অক্সিজেনের সাথে যৌগ গঠন করে সেজন্য এদেরকে সঠিক নিষ্ক্রিয় বলা যায় না। তাহলে জেনন এবং ক্রিপ্টন কেন যৌগ গঠন করে, কি ধরনের যৌগ গঠন করে, এগুলো কিন্তু অলরেডি আমরা শিখবো। খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা। এখানে আপাতত শুধু মনে রাখবো যে জেনন এবং ক্রিপ্টন তারা দু ধরনের ব্যাসার্ধই আমরা পাই, যেহেতু এরা যৌগ গঠন করে। ধাতব ব্যাসার্ধ বা মেটালিক
মেটালিক রেডিয়াস। মেটালিক রেডিয়াস কাকে বলবো? সাধারণত ধাতুদের ক্ষেত্রে ধাতব ব্যাসার্ধ দেখতে পাওয়া যায়। ধাতব ব্যাসার্ধ তাহলে আমরা দেখতে পাচ্ছি ধাতুদের ক্ষেত্রে, এবং ধাতুর ক্ষেত্রে তারা যে বন্ধনে আবদ্ধ হয় সেটাকে বলা হচ্ছে ধাতব বন্ড বা মেটালিক বন্ড। এরা একটা বিশেষ ধরনের বন্ধনীতে আবদ্ধ হয়, সেটাকে আমরা বলছি ধাতব বন্ড। এবার যে এই একটা মডেল দিয়ে আমরা ব্যাখ্যা করব, সেটা হচ্ছে ইলেকট্রন সি মডেল। এই মডেল অনুযায়ী আমরা দেখতে পাবো যে ধাতুগুলো, সমস্ত ধাতু যেমন কপার, আয়রন, এই সমস্ত ধাতু, সোডিয়াম, নিকেল, এরা কি করে? এরা ইলেকট্রন বর্জন করে। এরা ইলেকট্রন বর্জন করে এবং নিজেরা আয়নে পরিণত হয়। আর এই সবাই যদি একটা করে ইলেকট্রন বা একটা বা দুটো করে ইলেকট্রন বর্জন করে, যে একটা ইলেকট্রনের সমুদ্র তৈরি হয় এবং ধাতুগুলো তার মধ্যেই থাকে। ইলেকট্রনগুলো আবার যখন ব্যবহার করা যাবে, এদের সাথে ইলেকট্রনের আদান প্রদান চলতেই থাকে। তাহলে এইভাবে একটা ইলেকট্রনের মহাসমুদ্র গঠন করে এবং সেই ইলেকট্রনের মহাসমুদ্রের মধ্যে ধাতুগুলো অবস্থান করে এবং এরা কঠিন অবস্থায় থাকে, একটা জালক তৈরি করে। এই কন্ডিশনে দুটো কাছাকাছি অবস্থিত ধাতু, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব, তার অর্ধেককেই বলা হবে ধাতব ব্যাসার্ধ। এবার এটা দেখা গেছে যে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ সবচেয়ে বেশি, তাহলে আর ভ্যান ডার ওয়াল এটা সবচেয়ে বড়। তারপরে আসবে আর মেটালিক অর্থাৎ ধাতব ব্যাসার্ধ, তারপরে আসবে আর কোভ্যালেন্ট অর্থাৎ সমযোজী ব্যাসার্ধ। সাধারণত ধাতুর ক্ষেত্রে যে বন্ডটা মেজার করা হয় সেটা আর মেটালিক বা ধাতব ব্যাসার্ধ। নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে মাপা হয় ভ্যান ডার ওয়াল, বাকি যৌগগুলোর ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ড। খুব মন দিয়ে ভালো করে পড়ো, তাহলে কিন্তু সমস্ত ব্যাপারটা খুব সহজ লাগবে। আজকের ক্লাস এই পর্যন্তই।